হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন আমরা প্রতিফলন এবং প্রতিসরণের বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রতিসরণের সূত্র এবং প্রতিসারাঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি প্রতিসরণের সূত্র। প্রতিসরণের দুটো সূত্র আছে। এক নম্বর সূত্রটা হচ্ছে প্রতিফলনের, যেমন প্রথম সূত্রটা যেমন ছিল ঠিক তেমনই, জাস্ট প্রতিফলনের ক্ষেত্রে যেখানে প্রতিফলন ওয়ার্ডটা ছিল সেখানে প্রতিসরণ ওয়ার্ড অ্যাড করে দেবো। তাহলে সেখানে কি ছিল তোমরা মনে করে দেখো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা প্রথম সূত্র। দুই নম্বর সূত্রটা কি? দুই নম্বর সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ধরো না পরীক্ষাতে আসবে এটাই। দুই নম্বর সূত্রটা কি? যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে সূত্রটা তোমরা বই থেকে মুখস্থ করবে অবশ্যই, কিন্তু কি বলতে চাইছে, এর মূল বিষয়বস্তুটা কি সেটা আমি দেখাচ্ছি। দেখো, যে একটা আলোক রশ্মি আপতিত হলো, এটা অভিলম্ব। আপতিত হওয়ার পরে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে তখন এই বরাবর যাচ্ছে। তাহলে এখানে আপতন কোণ কোনটা? আই। প্রতিসরণ কোণ কোনটা? আর। তো এই আপতন কোণ আর এই প্রতিসরণ কোণ আই এবং আর, ভালো করে লক্ষ্য করো, এই দুজন কিন্তু সমান নয়। এই ক্ষেত্রে আপতন কোণটা বড়, প্রতিসরণ কোণটা ছোট, আমরা যেটা এঁকেছি। তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে কি বলছে? বলা হচ্ছে যে সাইন অফ আই বাই সাইন অফ আর ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। এবার সাইন আই, সাইন আর, এগুলো কি জিনিস তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতিতে, ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিতে শিখেছো। সাইন আই মানে লম্ববায়ু অতিভুজ, সাইন আর এটাও লম্ববায়ু অতিভুজ, জাস্ট আলাদা ত্রিভুজ হবে তাই। তো সাইন আই মানে দুটো বাহুর অনুপাত, সাইন আর মানে আরো দুটো বাহুর অনুপাত। এই যে সাইন আই এবং সাইন আর, এদের অনুপাত ধ্রুবক হবে। কিন্তু এক্ষেত্রে কন্ডিশন কি? দুটো আলাদা মাধ্যম হতে হবে, নির্দিষ্ট দুটো মাধ্যম হতে হবে। এই একটা মাধ্যম, একটা আলাদা মাধ্যম, এবং নির্দিষ্ট বর্ণের আলো পাঠাতে হবে। এই বর্ণটা, যে বর্ণের রশ্মিটা, যে রশ্মিটা পাঠাচ্ছি আমরা, সেটা একটা নির্দিষ্ট বর্ণের হতে হবে। অর্থাৎ কি বলতে চাইছি, মাধ্যম নির্দিষ্ট হতে হবে, আলোর বর্ণ নির্দিষ্ট হতে হবে। মানে কি, যদি সবুজ বর্ণের আলো নিয়ে আমরা এই পরীক্ষাটা করি, তাহলে প্রথম মাধ্যমের যে আপতন কোণ তার সাইন এবং দ্বিতীয় মাধ্যমে যে প্রতিসরণ কোণ তার সাইনের অনুপাতটা যা হবে, যদি আমরা হলুদ বর্ণের আলো নিই অনুপাতটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন বর্ণের আলোর জন্য এই সাইন আই এবং সাইন আর এর অনুপাত আলাদা আলাদা হবে। আবার মাধ্যমকে যদি চেঞ্জ করে দিই, ধরে নিলাম বর্ণ একই রয়েছে, প্রতি ক্ষেত্রে বর্ণটা একই রয়েছে, কিন্তু প্রথমে কাঁচ থেকে বায়ুতে আলোকে আমি প্রতিসরণ ঘটালাম, তারপরে দেখা গেল জল থেকে বায়ুতে প্রতিসরণ ঘটালাম। এই যে বিভিন্ন মাধ্যম চেঞ্জ করে দিচ্ছি, মাধ্যম চেঞ্জ করে দিলেও সাইন আই বাই সাইন আর এর অনুপাতটা আলাদা আলাদা হবে। অর্থাৎ মাধ্যমের উপর ডিপেন্ড করছে এই অনুপাতটা এবং আলোর বর্ণের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। যেহেতু এই সূত্রটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্নেল, সেই জন্য এই সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। স্নেলের সূত্র, অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে স্নেলের সূত্র বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
আচ্ছা দেখো, এবার এই যে তাহলে সূত্র দুটো অবশ্যই মুখস্থ করবে, সূত্র দুটো ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে আমরা শিখলাম কি সাইন আই বাই সাইন আর, এটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলা হয়? মিউ। মিউ, এই মিউকে কি বলা হয়? এই মিউকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। নতুন একটা টার্ম পেলাম, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, প্রতিসরাঙ্ক। এবার ভালো করে লক্ষ্য করো তো, এই যে মিউ বা প্রতিসরাঙ্ক, এর একক কি? এর একক কি হতে পারে? দেখো সাইন আই মানে দুটো বাহুর অনুপাত, দুটো বাহুর অনুপাত মানে একটা সংখ্যা মাত্র। সাইন আর এটাও দুটো বাহুর অনুপাত, মানে একটা সংখ্যা মাত্র। সংখ্যা বাই সংখ্যা মানে একটা সংখ্যা মাত্র, অর্থাৎ মিউ এর কোনো একক নেই, মিউ একটি এককবিহীন রাশি। তাহলে পরিষ্কার লিখে রাখো, প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক হলো একটি একক বিহীন রাশি। আমি যে বিষয়গুলো পড়াচ্ছি সবগুলো থেকে শর্ট কোশ্চেন হতে পারে, বড় কোশ্চেন তো অবশ্যই আসবে। প্রতিসরাঙ্কের একক লেখ পরীক্ষাতে আসতে পারে, তাহলে তোমাকে লিখতে হবে প্রতিসরাঙ্ক একটি এককবিহীন রাশি, অর্থাৎ এর কোনো একক নেই। বোঝা গেল? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। নেক্সট, প্রতিসরাঙ্ক দুই প্রকার। এক নম্বর কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর দুই নম্বর কি? পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো আমরা একটা একটা করে জানবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, এবং এদের মধ্যে সম্পর্ক কি। তো দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে যখন কোনো একটি মাধ্যম থেকে অন্য যে কোনো একটি মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে, অর্থাৎ এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের। তাহলে দেখো, ধরে নিলাম আমি এ একটা মাধ্যম, বি অপর একটা মাধ্যম। এ মাধ্যম থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে এবং প্রতিসরণের পর সে বি মাধ্যমে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই। তাহলে এক্ষেত্রে এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোকরশ্মি আপতিত হচ্ছে। তাহলে আমরা কি বলবো? কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসৃত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি প্রতিসরাঙ্ক? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরাঙ্ককে এ মিউ বি, যেহেতু এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের, অ্যাকচুয়ালি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? এ মাধ্যমের সাপেক্ষে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে এ মিউ বি দ্বারা প্রকাশ করা হয়। এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর।
এটাই আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যখন একটা মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রকাশ করব তখন। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আশা করি বোঝা গেছে। পরম প্রতিসরাঙ্ক কি জিনিস? এটাও এক ধরনের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কিন্তু এখানে স্পেশাল কেস, এ মাধ্যমকে অবশ্যই বায়ু মাধ্যম হতে হবে বা শূন্য মাধ্যম হতে হবে, শূন্য মাধ্যম হতে হবে। অর্থাৎ শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে, এটা যে কোনো মাধ্যমে হতে পারে, শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে যখন আলোকরশ্মি প্রতিসৃত হয় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের। ঠিক আছে? অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক যে বললাম, এই মাধ্যমটা যে কোনো মাধ্যম হতে পারে, বি মাধ্যম যে কোনো মাধ্যম হতে পারে, কিন্তু পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথম মাধ্যমটাকে অর্থাৎ এ মাধ্যমকে অবশ্যই শূন্য মাধ্যম হতে হবে বা বায়ু মাধ্যম হতে হবে। শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম আমরা একই ধরে নিতে পারি। তাহলে শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে আলোকরশ্মি যখন প্রতিসৃত হয় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় শূন্য মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বোঝা গেল? তাহলে ফর্মুলা কোনো প্রবলেম হবে না, এখানে জাস্ট পরম প্রতিসরাঙ্ককে মিউ, শুধু মিউ দ্বারা প্রকাশ করা হয়, বা দ্বিতীয় মাধ্যম যেটা আছে, দ্বিতীয় মাধ্যম যদি এ হয় তাহলে মিউ এ, দ্বিতীয় মাধ্যম যদি বি হয় তাহলে মিউ বি, এইভাবে প্রকাশ করতে পারি আমরা। বোঝা গেল? কিন্তু সাইন আই বাই সাইন আর এতে কোনো মানে পরিবর্তন হবে না। অর্থাৎ আমি এক কথাই বলতে পারি, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। সাধারণত কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে পরম প্রতিসরাঙ্ককেই বোঝাই। যদি বলি কাচের প্রতিসরাঙ্ক 1.5, তার মানে ভেবে নিতে হবে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5। আর যখনই আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্কের কথা আসবো তখন কিন্তু উল্লেখ করে দিতে হবে যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত, এইভাবে উল্লেখ করতে হয়, মানে একজনের সাপেক্ষে অন্যজনকে। তাহলে আশা করি পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এবার চলে আসি আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের আরো দুটো ডেফিনেশন রয়েছে অন্য একটা তত্ত্ব অনুসারে। সেই তত্ত্বটাকে বলা হয় তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি, আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে মিউ এবি অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইকুয়াল টু ভিএ বাই ভিবি। অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা সাইন আই বাই সাইন আর দিয়ে স্নেলের সূত্র দ্বারা ডেফিনেশন দিয়েছি, সেটা বাদ দিয়েও আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে আলাদা একটা ডেফিনেশন দিতে পারি। কি বলতে পারি? এ মাধ্যমে আলোর বেগ এবং বি মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে? আবার পরম প্রতিসরাঙ্ককে আমরা ডেফিনেশন কিভাবে দিতে পারি? মিউ ইকুয়াল টু সি বাই ভি ইকুয়াল টু, প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হতে হবে, এ মাধ্যমটা, তার মানে কি এখানে বলবো আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওই মাধ্যমে বলতে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা, যদি এটা এটা এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরি তাহলে এখানে মিউ এ লিখবো, এবং এটা ওই মাধ্যমে না বলে বলবো এ মাধ্যমে, এ মাধ্যমে আলোর বেগ। যদি এটা বি মাধ্যম মিউ বি ধরি, বি মাধ্যম ধরি, তাহলে মিউ বি, এখানে বি মাধ্যমে আলোর বেগ লিখে দেবো, কোনো প্রবলেম নেই। তার মানে শূন্য মাধ্যম থেকে অন্য যে মাধ্যমে আলো প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। বোঝা গেল? তাহলে এই যে আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারেও আমরা
কিন্তু প্রতিসরাঙ্কের সংজ্ঞা দিতে পারি। এবং এই দুটো সূত্র খুবই ইউজফুল, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম অবশ্যই আসবে। তো দেখো, তাহলে এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, তোমরা সবাই চেষ্টা করো। দেখো প্রবলেমটা কি, বায়ু কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত? দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে 1.5। কাচের পরম প্রতিসরাঙ্ক মানে মিউ, মিউ এর ভ্যালু দেওয়া আছে। কাচ মাধ্যমে আলোর বেগ মানে ভি এর মান চাইছে। তাহলে আমরা কি সূত্র জানি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। মিউ এর মান দেওয়া আছে, ভি এর মান চেয়েছে, সি এর মান তো দেওয়া নেই। তাহলে পরিষ্কার বলি যে সি অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু কোশ্চেনে বলা থাকবে না। তাহলে আজকে আমি বলে দিচ্ছি, দেখো সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এই দুটো ভ্যালুই তোমরা মুখস্থ করে রাখবে, এটা শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে আমরা পুট করে দিই, বা ভি ইকুয়াল টু সি বাই মিউ, সি এর ভ্যালু 3 × 10⁸ আর মিউ এর ভ্যালু 1.5। 1.5কে 3 দিয়ে ডিভাইড করলে 2 পাওয়া যায়, অর্থাৎ 2 × 10⁸। এটাই হচ্ছে ভি এর ভ্যালু, অর্থাৎ আলোর বেগ 2 × 10⁸। এর ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? আর একটা কোশ্চেন হয়, সেই কোশ্চেনটা তোমরা লিখে রাখো। কোশ্চেনটা হচ্ছে যে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? 2 মার্কের কোশ্চেন হবে, কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? তাহলে তোমরা দুটো তত্ত্ব অনুসারে, অর্থাৎ স্নেলের সূত্র দিয়েও তোমরা এটা ব্যাখ্যা করতে পারো, অথবা আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করতে পারো। যদি আমরা আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে বলি, তাহলে আমরা বলতে পারি যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কাচ মাধ্যমে আলোর বেগের অনুপাত, এর মান 1.5। বুঝে যাচ্ছি? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? কোশ্চেনটা হচ্ছে যে পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে সম্পর্ক কি? আমি ধরে নিলাম এ একটা মাধ্যম, বি অপর একটা মাধ্যম। এ মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত হয়ে বি মাধ্যমে যাচ্ছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে আবার ধরে নিচ্ছি যে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, অর্থাৎ মিউ এ ইকুয়াল টু সি বাই ভি এ। এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যম আলোর বেগ বাই এ মাধ্যম আলোর বেগ। মিউ বি ইকুয়াল টু সি বাই ভি বি। জাস্ট আমরা একটু আগে শিখে আসলাম, পড়ে আসলাম এগুলো।
অতএব আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু, আমরা এটা কি জানি যে ভিএ বাই ভিবি, ভিএ বাই ভিবি, এটা আমরা শিখে আসলাম। এই তিনটি আমরা শিখে এসেছি, এগুলো কাজে লাগিয়ে আমরা সূত্রটা, এই সম্পর্কটা নির্ণয় করব। দেখো এ মিউ বি ইকুয়াল টু ভিএ বাই ভিবি কি করা যায়, যে সি বাই ভিবি ইন্টু ভিএ বাই সি, উপরে সি এবং নিচে সি আমরা মাল্টিপ্লাই করে দিলাম, সি সি কেটেই যায়, কিন্তু আমরা বাইরে থেকে অ্যাড করলাম এবং দুই জায়গাতে ওপরেও সি একটা নিচে সি অ্যাড করে দিলাম। তাহলে দেখো ভিএ বাই ভিবি পড়ে থাকছে। তো এবার এই সি বাই ভিবি এটাকে আমি ওপরে লিখলাম, সি বাই ভিবি বাই এই ভিএ বাই সিটাকে যদি নিচে নিয়ে আসি, ফ্র্যাকশনের নিচে নিয়ে চলে আসি, তাহলে সি বাই ভিবি ভিএ হয়ে যাবে, সি বাই ভিএ হয়ে যাবে। এবার দেখো সি বাই ভিবি মানে হচ্ছে মিউ বি ইকুয়াল টু, এখানে লিখি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। তাহলে কি পাচ্ছি, এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, এখানে লিখে দিচ্ছি। অতএব এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, এটাই হচ্ছে পরম প্রতিসারাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক। কেননা এ মিউ বি এটা আপেক্ষিক প্রতিসারাঙ্ক, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের, মিউ বি এটা বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, মিউ এ এটা এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। তাহলে এই দুটো পরম প্রতিসারাঙ্ক, এটা আপেক্ষিক প্রতিসারাঙ্ক, এটাই তাদের মধ্যে রিলেশন। বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা কিন্তু। তাহলে তোমাদের কিন্তু এইটা 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 এই চারটে সূত্রই মুখস্থ রাখতে হবে। তোমরা লিখে নাও তাড়াতাড়ি। নেক্সট, তোমরা পজ করে লিখে নেবে। আচ্ছা দেখো একটা কোশ্চেন, যখন আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন কিসের পরিবর্তন হয় বলো তো, এবং কিসের পরিবর্তন হয় না? কি এমন রাশি, আলোর কি এমন ধর্ম যেটা পরিবর্তন হয় এবং কি এমন ধর্ম যেটা পরিবর্তন হয় না? কি হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোক রশ্মি প্রবেশ করছে, তখন সে আলোক রশ্মির গতিপথের অভিমুখ কিছুটা পরিবর্তন হচ্ছে, এটা তো বলেছিলাম, এটাকে প্রতিসরণ বলে। কিন্তু কেন পরিবর্তন হয় জানো কি? এর কারণ হচ্ছে আলোর বেগের পরিবর্তন হয়ে যায়। যখন মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন কোনো মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তখন সেই মাধ্যমে আলোর বেগ হয় বেড়ে যায় অথবা কমে যায়, বেগের পরিবর্তন হয়। আর বেগের পরিবর্তন হওয়ার কারণে তার গতিপথের পরিবর্তন হচ্ছে। তার মানে এটাতে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে প্রতিসরণের ক্ষেত্রে এক নম্বর বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন হওয়া মানেই তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে 2 নম্বর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আর 3 নম্বর কি, এই দুটো বিষয় তো অবশ্যই পরিবর্তন হয়। ঠিক আছে, 3 নম্বরটা কি, এমন একটা রাশি আছে যার পরিবর্তন হয় না। তাহলে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এটা প্রায় পরীক্ষাতে আসে, মাধ্যমিকে প্রায় সময়, মাধ্যমিকে বা টেস্টে যাই বলো না কেন বা ইউনিট টেস্টে বলো না কেন, এই কোশ্চেনটা আসে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না। অ্যান্সার হবে কম্পাঙ্ক। মনে থাকবে? আচ্ছা, মুছে দিচ্ছি। এবার একটা কোশ্চেন বলি, আমরা স্নেলের সূত্র পড়েছি, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তো কোশ্চেন কি, কোন ক্ষেত্রে
স্নেলের সূত্র প্রযোজ্য নয়। এটা একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয়? তাহলে অ্যান্সার বলবে তোমরা লম্ব আপতনের ক্ষেত্রে, অর্থাৎ আপাতন কোণ আপতন কোণের মান শূন্য হলে। এই দেখো, লম্ব আপতন মানে সোজা এই বরাবর, সোজা লম্ব আপতন হলে আমরা আগের ক্লাসে শিখেছি কি, যে তার কোনো চ্যুতি ঘটে না, সে সোজা নিচের দিকে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ কি তো আপতন কোণ বলা হয়, তার মানে আপতন কোণ এখানে শূন্য, প্রতিসরণ কোণও শূন্য, এটাকে বলা হয় লম্ব আপতন। এক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তার কারণ কি, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই সাইন 0 বাই সাইন 0, দুটোই 0, আপতন কোণ 0, প্রতিসরণ কোণ 0। তাহলে 0 সাইন 0 ভ্যালু 0, তোমরা ত্রিকোণমিতিতে মুখস্থ করবে যে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সেজন্য 0/0 ফর্ম চলে আসছে। আর এই 0/0 ফর্মটা কিন্তু আনডিফাইন্ড, একে ডিটারমাইন করা যায় না, অনির্ণেয় বলতে পারি এটাকে, অনির্ণেয়। তাহলে এক্ষেত্রে মিউটা অনির্ণেয় হয়ে যাচ্ছে, সেজন্য এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। বোঝা গেছে? প্রতিসরাঙ্ক বিষয়ে লাস্ট যে কোশ্চেনটা আমি বলতে চাই সেটা হচ্ছে, একটা কোশ্চেন হয় এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি 3/4 হয়, তাহলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো এই টাইপের কোশ্চেন মনে রাখবে সবসময় অনন্যক হবে। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি 3/4 হয়, অর্থাৎ এ মিউ বি ইকুয়াল টু ধরে নাও 3/4 বলে দেওয়া আছে, এবং কোশ্চেন করেছে যে বি মিউ এ সমান কত, তাহলে এটা অ্যান্সার হবে 4/3, এর উল্টো হবে, অনন্যক হবে, রেসিপ্রোকাল। ঠিক আছে? কেননা দেখো, এ মিউ বি ইকুয়াল টু ভিএ বাই ভিবি, এটা আমরা আরো তরঙ্গ তত্ত্ব অনুসারে শিখে আসলাম। আবার বি মিউ এ ইকুয়াল টু ভিবি বাই ভিএ হবে। বোঝা গেল? প্রথমটা ওপরে হয়, দ্বিতীয়টা নিচে হয়। এ মিউ বি মানে ভিএ বাই ভিবি হয়, তাহলে বি মিউ এ ভিবি বাই ভিএ হবে, প্রথমটা ওপরে হবে, দ্বিতীয়টা নিচে হবে, তাই তো? এবার এই দুজনকে মাল্টিপ্লাই করে দাও তো, অতএব এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল টু ভিএ বাই ভিবি ইন্টু ভিবি বাই ভিএ, ভিএ ভিএ কেটে গেল, ভিবি ভিবি কেটে গেল, ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল টু 1 পাচ্ছি, অর্থাৎ বা এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। তাহলে এটা তোমরা ফর্মুলা আকারে লিখে রাখো যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এরা পরস্পরের অনন্যক, পরস্পরের অনন্যক। দেখো, এটা ইকুয়াল টু 1/1 মানে তো অনন্যক। বোঝা গেল? সেজন্য এখান থেকে কোশ্চেন হয় যে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক 5/7 হলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, তাহলে 7/5 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আপাতত আমরা প্রতিসরাঙ্ক শেষ করলাম। আশা করি এর বাইরে কিচ্ছু নেই, এর মধ্যে থেকে সবকিছু পেয়ে যাবে। কিন্তু এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আরও অনেক কিছু হতে পারে, যখন আমরা পরবর্তীকালে প্র্যাকটিস করব টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক, তখন এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। থিওরি আপাতত এই পর্যন্তই। ঠিক আছে? আর যদি কিছু ছেড়ে যাই তাহলে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করে নেব পরে মনে পড়লে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।